প্রথম পর্বে দেখেছেন হাওড়া থেকে সকাল 10টা 10-এ শান্তিনিকেতন এক্সপ্রেস করে আমরা এসে নেমেছি বোলপুর স্টেশনে। সেখান থেকে একটা টোটো করে চলে এলাম প্রান্তিকের অভিজ্ঞান গেস্ট হাউসে। এবার শুরু হচ্ছে নতুন পর্ব। আমাদের যে এখানকার গেস্ট হাউস অভিজ্ঞান, সেখানে এসে পৌঁছলাম। আর এখন প্রায় 1:30টার দিকে বাজে। আসার সাথে সাথে ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এই আমপান্না শরবতটা দিয়েছে, যেটা বাইরে প্রচণ্ড গরম, তার মধ্যে এই ঠান্ডা শরবতটা পেয়ে ভীষণ ভালো লাগছে। অভিজ্ঞান গেস্ট হাউসের ইন্টেরিয়র, খাওয়া দাওয়া সবটাই বেশ ভালো, মন কাড়ার মতো। স্টেশনের কাছের ভিড় এড়িয়ে প্রান্তিকে নিরিবিলির মধ্যে আপনারা চাইলে থাকতেই পারেন। এখন দুপুর 2:20 বাজে। আমি যাচ্ছি এখন লাঞ্চ করতে। লাঞ্চ করে এরপরে যাব সোনাঝুরির হাটে। আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় বিকেল 4:45। আমাদের টোটো এসে গেছে। আমরা এখন যাব সোনাঝুরির হাট দেখতে। শান্তিনিকেতন ট্যুর প্ল্যানের সময় থেকেই মাথায় ঘুরছিল সোনাঝুরি হাট দেখার ইচ্ছে। এখন সোনাঝুরি হাটের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিতে অর্ধেক দোকানগুলোর বন্ধ হয়ে আছে। এবার দেখি। খোয়াই মেলা বা শনিবারের হাট হলো একটি সাপ্তাহিক বাজার, যা স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপিত। এখন অবশ্য রোজই হাট বসে। খোয়াই অঞ্চল বা কোপাই নদীর তীরে হাট বসে বলে এর নামেই মেলার নামকরণ করা হয়েছে। বৃষ্টিটা একটু কমেছে, এখন আর ছাতা মাথায় দিতে হচ্ছে না। তবে বৃষ্টি হওয়ার ফলে যেটা হয়েছে যে একটু কাদা কাদা মতন হয়ে গেছে। আর পেছনের দিকে ওখানে সাঁওতাল ডান্স হচ্ছে, যাব একটু পরে ওখানে। আর এমনিতে আমার কিন্তু এটা শান্তিনিকেতনে প্রথমবার আসা। আর এর আগে অনেক ব্লগে অনেকবার দেখেছি সোনাঝুরির হাট। আর আজকে নিজের চোখে দেখছি, ভালো লাগছে জায়গাটা দেখতে। বেশ একটা অন্য রকমের পরিবেশ। খোয়াই মেলা মূলত স্থানীয় জনগণ, সাঁওতালি উপজাতিদের শিল্প ও গানগুলিকে বৃহত্তর পরিসরে অন্বেষণ করতে শুরু করা হয়েছিল। এখানকার প্রধান আকর্ষণ হল অল্প দামে হস্তশিল্পের সমাহার, সাথে ঐতিহ্যবাহী লোকগান ও নৃত্যের পরিবেশন। থেকে এবার ডাক এসে গেছে, ব্রেকফাস্ট রেডি। এবার যাব ব্রেকফাস্ট খেতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। ঘড়ির কাঁটা এখন সকাল 10টা 25। আমরা 3 জনে রেডি হয়ে গেছি। আমাদের টোটোও এসে গেছে। এখন আমরা যাব বিশ্বভারতী ক্যাম্পাসটা পুরোটা ঘুরে দেখতে। 1863 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে দুটি ছাতিম গাছসহ 20 একর জমি বার্ষিক 5 টাকা ইজারায় কিনেছিলেন। তিনি একটি অতিথিশালা নির্মাণ করে তার নাম রেখেছিলেন শান্তিনিকেতন। লন্ডনের হাইট পার্কের দ্য ক্রিস্টাল প্যালেসের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবেন্দ্রনাথ ব্রাহ্ম উপাসনার জন্য উপাসনাগৃহ তৈরি করেছিলেন। এটা হচ্ছে সেই উপাসনাগৃহ। আমার পেছনে দেখা যাচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আর আমার ডান পাশে রয়েছে উপাসনাগৃহ। জায়গাটায় এসে একটা অদ্ভুত রকমের ফিলিং হচ্ছে, যেটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। এতদিন যেটা আমরা বইতে পড়ে এসেছি, নানা জায়গায় নানা ভিডিও দেখে এসেছি, সেটা নিজের চোখের সামনে দেখার অনুভূতিটা কিন্তু একদম আলাদা রকম হয়। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যে আশ্রম চালু করেন, পরবর্তীকালে সেটি পাঠভবন নামে পরিচিতি পায়। শান্তিনিকেতন বাঙালি নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব রবীন্দ্রনাথের জীবন ও দর্শনের সঙ্গে সম্পর্কিত। এখানে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, যার মধ্যে ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন বিশেষভাবে উল্লেখযোগ্য।
শান্তিনিকেতনে এলে রামকিঙ্কর বেজের সবথেকে বিখ্যাত দুটি স্থাপত্য শিল্পকর্ম সাঁওতাল পরিবার এবং কলের বাঁশি দেখতে পাবেন। কলা ভবনের পাশের বাগানেই স্থাপিত রয়েছে দুটি। এটা তো অমর্ত্য সেনের বাড়ি। বিখ্যাত নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। সৃজনী শিল্পগ্রামে প্রবেশ মূল্য এবং ক্যামেরা নিয়ে যাওয়ার চার্জ সবটাই আমি অনস্ক্রিন দেখিয়ে দিলাম। এখন আছি সৃজনী শিল্পগ্রামে, আর এখানের টিকিট মূল্য 20 টাকা করে। সৃজনী শিল্পগ্রাম এতক্ষণ দেখলেন, ভাবছেন যে জিনিসটা কি। এটা হচ্ছে ভারতের, মেনলি পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, সেই পূর্ব ভারতের রাজ্যের যে শিল্পকর্ম এবং নিত্য ব্যবহার্য যে জিনিসপত্রগুলো রয়েছে, সেইগুলো এই পুরো জায়গাটায় সাজিয়ে রাখা রয়েছে। বিভিন্ন পূর্ব ভারতের বিভিন্ন স্টেটগুলোর এক একটা ছোট ছোট কুটির মতন করা আছে, সেখানে সাজিয়ে রাখা রয়েছে অনেকটা বড় এরিয়া নিয়ে। আর এই জিনিসটা পুরোটা ঘুরে দেখতে গেলে প্রায় ঘন্টাখানেক সময় লেগেই যাবে। আর এখানে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটারও ব্যবস্থা রয়েছে। যদি সেটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কেনাকাটাও করতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন হস্তশিল্পের ভালো সম্ভার। পূর্ণিমাদির দোকান থেকে আমি এখনই দুটো ব্যাগ নিলাম। দুটোই খুবই পছন্দ, একটা পার্স আর একটা বড় এরকম সাইড ব্যাগ। আপনাদের কাছে বলা রইল, আপনারা যখনই এই সৃজনী শিল্পগ্রামে আসবেন, একবার এখানটায় এই দিদির দোকানে অবশ্যই একবার আসবেন। পূর্ণিমাদি অবশ্যই একবার আসবেন ওনার দোকানে। দেখায়, এই যে এটা হচ্ছে পূর্ণিমাদি। আপনারা কিন্তু অবশ্যই ওনার দোকানে একবার এসে দেখে যাবেন, কিছু না কিছু পছন্দ কিন্তু আপনাদের নিশ্চয়ই হবে। হ্যাঁ, নমস্কার, সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের এখানে ঘুরতে আসবেন। সুরুল গ্রামটি শান্তিনিকেতন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার রাজবাড়ি প্রায় 290 বছরের পুরনো। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় বর্ধমানের ছোট নীলপুরের ঘোষবাড়ির ছেলে ভরতচন্দ্র স্ত্রী বিমলাকে নিয়ে চলে আসেন সুরুলে। সন্তান লাভের আশায় তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে তারা আশ্রয় নেন দুজনে। তাদের পুত্র কৃষ্ণহরি ও তাঁর ছেলেরা সেই সময় ফরাসি ও ইংরেজ কুঠিয়ালদের সঙ্গে ব্যবসা করে পরিবারে শ্রীবৃদ্ধি ঘটান। তার আমলেই নির্মিত হয় পঞ্চরত্ন মন্দিরটি। পরবর্তীকালে তাঁর নাতি শ্রীনিবাস 5 খিলানের একটি ঠাকুর দালান নির্মাণ করিয়েছিলেন। এই রাজবাড়ির সরকার পদবিটি পাওয়া। এখানকার টেরাকোটা মন্দিরগুলি বিশেষ শিল্পগুণ সমন্বিত। বর্তমানে এগুলি সংরক্ষিত। বীরভূমের সবচেয়ে ঐতিহ্যশালী দুর্গাপুজোর কথায় সবার আগে সুরুল রাজবাড়ির কথা মনে আসে। পুজোর কদিনের পরিবেশটাই একদম অন্যরকম হয় এখানে।
এখানে এত গরম লাগছে, গরমে আমার চোখ মুখ পুরো ঝলসে গেছে। মানে এটা জুলাই মাস, বর্ষা হওয়ার কথা, বর্ষার কিন্তু একদম বৃষ্টির বও হচ্ছে না। এরপর চলে এলাম বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ডিয়ার পার্ক দেখতে। বল্লভপুর নাম অনুসারে অভয়ারণ্যটির নাম। 1957 সালে এটি রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষিত হয়। এখন আমরা রয়েছি ডিয়ার পার্কে। আর ডিয়ার পার্কটা মেইনলি হচ্ছে হরিণ প্রজনন ক্ষেত্র। অভয়ারণ্যটি ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। প্রায় 40 হেক্টর এলাকা জুড়ে হরিণ ক্ষেত্রটি বিস্তৃত। জঙ্গল সাফারির মতন কিন্তু এখানে কয়েকটা ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু আপনি ওপর থেকে হরিণ দেখতে পারেন। আমরা আপাতত এখন অবধি 2টো হরিণ দেখতে পেয়েছি, আর সেরকমভাবে কিছু চোখে পড়ছে না। 1967-68 সালে এই অভয়ারণ্যে ব্ল্যাক বাঘ এবং চিতল হরিণ ছাড়া হলেও পরবর্তীতে চিতল হরিণের সংখ্যা বৃদ্ধি পায়। অতীতে বল্লভপুর অভয়ারণ্য থেকে বক্সা জঙ্গল ও অন্যান্য অভয়ারণ্যে অতিরিক্ত হরিণ স্থানান্তর করা হয়েছে। 3টি ঝিলের আকর্ষণে শীতকালে দূর দূরান্ত থেকে অনেক পরিযায়ী পাখির আগমন ঘটে এই অভয়ারণ্যে। অন্যান্য প্রাণীদের মধ্যে শিয়াল, বনবিড়াল, হনুমান ইত্যাদি প্রাণীও দেখা যায় এখানে। এইমাত্র রবীন্দ্র মিউজিয়ামটা দেখে বেরোলাম। মিউজিয়ামটা দুর্দান্ত লেগেছে। আর আমাদের হাতে এই মুহূর্তে একটু টাইমটা কম বলে একদম খুঁটিয়ে খুঁটিয়ে সেভাবে পড়া হলো না, কিন্তু ইচ্ছে রইল যে আবার যদি কখনো আসি তাহলে রবীন্দ্র মিউজিয়ামটা সবার আগে রাখবো। আর ভেতরে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একদম খুঁটিয়ে পড়বার ইচ্ছা থাকলো। মানে এবারে ঠিক সেইভাবে মনের মতন করে পড়াটা হলো না আমার। 1921 সালে রবীন্দ্রনাথের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতী বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এবং 1951 সালে এটি ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। 2023 সালে ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এবারে আমাদের হোটেলে ফেরার পালা, আর গিয়ে লাঞ্চ করব। ওখান থেকে কিন্তু আমাদের তাড়া দিচ্ছে, কারণ আমরা না খেলে তারাও খেতে পারছেন না। আমাদের দ্বিতীয় দিন শান্তিনিকেতনের মোটামুটি ভালোই কাটলো। এখন আমরা সোনাঝুরির হাট সেকেন্ড টাইম ভিজিট করে বেরোলাম। কালকের থেকে আজকের এক্সপিরিয়েন্স বেটার, আর টুকটাক আরও কয়েকটা ছোটোখাটো কেনাকাটা করলাম। আর এখন এসছি ঠিক সোনাঝুরির হাটটাকে ক্রস করে যে শালের বনটা আছে সেখানটায়। জায়গাটা ভীষণভাবে, মানে জায়গাটাকে ফটোজেনিক বলা যায়। মানে এখানে দাঁড়িয়ে যে অ্যাঙ্গেলেই ফটো তুলবো সেটাই যেন সুন্দর হয়ে যাবে। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে কঙ্কালীতলা। আর আজকে হচ্ছে শান্তিনিকেতন থেকে আমাদের কলকাতায় ফিরে যাওয়ার দিন।
আর আমরা আজকে ট্রেন হচ্ছে দুপুর 1:10-এ শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস যেটা, সেটায় যাব। তো এখন যাব কঙ্কালীতলায়, আর সেখানে দর্শন করে নিয়ে এখানে ফিরে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপর টোটো করে একদম স্টেশন। আমাদের এই পুরো শান্তিনিকেতনের ট্রিপটায় আমাদের সাথে মফিজ দাদা ছিলেন। তো ওনার টোটো করেই আমরা একদম বোলপুর নামা থেকে একদম আজকে যে ফিরে যাব একটু বাদে, পুরোটাই ওনার সাথেই আমরা ছিলাম। উনিও আমাদের সাথেই ছিলেন, খুব ভালো মানুষ। ওনার কন্ট্যাক্ট নাম্বার, নাম, পুরো ডিটেলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যখনই শান্তিনিকেতনে আসবেন ওনার সাথে কন্ট্যাক্ট করে আসবেন। খুব ভালো মানুষ উনি। মানে এখানকার যা যা সাইট সিইং রয়েছে সবটাই উনি কভার করিয়ে দেবেন। একবার ওনার সাথে কথা বলবো আমরা। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে মফিজ। তো কেউ যদি কন্ট্যাক্ট করতে চান আমার সাথে, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 6295063860। এখানে তারাপীঠ যাচ্ছে রোডটা, রামপুরহাট। ও, এই রোডটা সোজা সোজা তারাপীঠ যাচ্ছে। তারাপীঠ রামপুরহাট যাচ্ছে। এটা লাভপুর রোড। এখন আছি কঙ্কালীতলায়, কঙ্কালী মায়ের মন্দিরের সামনে। আর এইমাত্র পুজো দেওয়া শেষ করলাম। বাইরে পুজোর নানান ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পুজোর ডালা এখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারেন। আর বলা হয় যে 51টা পীঠের মধ্যে এটা হচ্ছে শেষ পীঠ। কঙ্কালীতলা হচ্ছে শেষ পীঠ। মায়ের কাঁখাল এখানেই পড়েছিল। সামনে কিন্তু মায়ের ভোগ রান্না করা হচ্ছে। যারা এখানে আগে এসেছেন তাদের বক্তব্য অনুযায়ী মানে মন্দির কিন্তু অনেক প্রসারিত হয়েছে, অনেক সমৃদ্ধ হয়েছে। আগে কিন্তু এতটা মানে সুন্দর করে সাজানো গোছানো ছিল না। আমার অবশ্য এটাই প্রথমবার আসা। কালকে আমরা যে কোপাই নদীটার তীরে বিকেলবেলা গিয়েছিলাম, সেখানে একটা অন্যরকম পরিবেশ ছিল। কালকের সন্ধে নেমে এসেছিলো, অন্যরকম পরিবেশ ছিল। এতটা জলও সেইভাবে চোখে পড়েনি। কিন্তু এই কঙ্কালী মায়ের মন্দির কিন্তু এই কোপাই নদীর তীরেই অবস্থিত। আর নদীটার মানে এত ছোট ছোট বাঁক রয়েছে, যেন একটা অদ্ভুত বিশেষত্ব রয়েছে এই নদীটার। মানে ওইখানে একটা বাঁক, আবার ওই দিকে গিয়ে আর একটা বাঁক। খুব অল্প জায়গার মধ্যে নদীটার
বাঁকগুলো কিন্তু দেখবার মতো, মানে এটা একটা বিশেষত্ব এই নদীটার। আর আজকে যখন সকালবেলা এখানটায় এলাম, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখন নেহাত জল নেই এখানে, বৃষ্টি একদমই হচ্ছে না। কালকেই বললাম যে বৃষ্টি একদম হচ্ছে না, নদীতে জল প্রায় নেই বললেই চলে। কিন্তু নদীটা যখন মানে বর্ষার জলে ভরো ভরো থাকবে তখন কিন্তু দেখবার মতো নদী। সাধে কবিগুরু লেখেননি কবিতাটা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আর একটা কথা বলা হলো না, সেটা হচ্ছে এই যে নদীর বাঁক, এই বাঁকগুলোকে দেখেই হয়তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন হাঁসুলি বাঁকের উপকথা। আর একটা বিখ্যাত উপন্যাস, দারিদ্রতার ছবি তুলে ধরার উপন্যাস। আমাদের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। এখন 11:30 বেজে গেছে। এবার ঝটপট করে খেয়ে 12টায় আমাদের টোটো আসবে, আমরা বেরিয়ে যাব। আর একটা কথা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।